আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সড়ক অবরোধে অচল খাগড়াছড়ি, সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠন। দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা পাহাড় অশান্ত করছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন গুতেরেজের। শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেবে কমিশন। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণ ভোটমুখী, দাবি বিএনপির। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে কাল থেকে নতুন কর্মসূচি জামাত সহ 3 দলের। এবং কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দিচ্ছে না, বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির আগেই দেশে ফেরত আনার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। স্কুল ছাত্রী ধর্ষণ ও গুইমারায় সহিংসতার প্রতিবাদে ডাকা এই অবরোধে বন্ধ রয়েছে যান চলাচল। তবে শহরে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এরই মধ্যে সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা জারির পর টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল দুপুর থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিল করলেও আতঙ্কে এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। ফলে মালবাহী শতাধিক ট্রাক আটকে থেকে ক্ষয়ক্ষতির শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। আমরা যে আজকে 4 দিন ধরে এখানে খাগড়াছড়ি টার্মিনালে বসে থাকছি, আজকে আমরা বাড়ি ঘরে যেতে পারতেছি না, পরিবারের কাছে যেতে পারতেছি না, গাড়ি আলু করতে পারতেছি না। আমরা এখন খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। এখানে আমাদের গাড়িতে আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো তো নষ্ট হয়ে যাইতেছে গরমে। এদিকে খাগড়াছড়ি শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট খোলেনি। শহরে সীমিত ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। পুলিশ জানিয়েছে, রোববার জেলার গুইমারায় সহিংসতায় নিহত 3 জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই 144 ধারাও তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে 8টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে। এবং পাশাপাশি যে ঘটনার কারণে এটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এটি সবকিছু একটু আমাদেরকে সময় দিতে হবে। অন্যদিকে সার্বিক নিরাপত্তা জোরদারে এসব এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন। বলেন, সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। এখন পর্যন্ত জেলার সকল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দুর্গাপূজার সার্বজনীন উৎসবকে নস্যাৎ করতে খাগড়াছড়িতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি জানান, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। দেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সক্রিয় জানিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয় এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। এই সন্ত্রাসীদের থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকেও মদতদাতা রয়ে গেছেন। এই মদতদাতাদের থেকেও আপনারা খারাপ ইচ্ছা এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন। তো সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে কয়েকটি চক্র সক্রিয় বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানান, খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণেই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে নিজেদের সক্ষমতার কথাও জানান আইজিপি। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন রাখেন পুলিশ প্রধান। আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান আইজিপি। আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস, এরকম নানান ধরনের রিঅ্যাকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ করেন অনেকে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে জাতীয় ভোটকে ব্যাহত করার চেষ্টায় আছেন। প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে 1.5 লাখ পুলিশকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর বি ট্রেনিং এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার হ্যাপেন। সতর্কতার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটে যাওয়া ছোট বড় 49টি ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের 1760টি মামলায় লাখ লাখ নিরীহ লোককে জড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরীহ ব্যক্তিরা দায় মুক্তি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। এমনিতে সাধারণ লোকের করা মামলাতেই মানুষ অতিষ্ঠ, এখন পুলিশও যদি এই ইয়েতে দলে ঢুকে যায় তাহলে মানুষ যাবে কই? নিরীহ লোককে মামলায় আসামি করা, এটার জন্য কিন্তু একটা রিলিফ এই সরকার অলরেডি ঘোষণা করেছেন। সম্প্রতি পাকিস্তানের টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ইতিমধ্যে তথ্য নিয়েছে পুলিশ এবং তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি বাহারুল আলম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চান ডক্টর ইউনূস। এছাড়াও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা, ইউএনএইচসিআর, ইউনিসেফের প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান ডক্টর ইউনুস। হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও আরও ভিজিট করে, বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ইউনিসেফের নির্বাহী ডিরেক্টর ক্যাথেরিন রাসেলের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজ রাতে হতে যাওয়া জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল কনফারেন্সের বিষয়ে আলাপ করেন তারা। রোহিঙ্গাদের পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমা জানান, এলডিসি উত্তরণে বাংলাদেশ নিয়ে নতুন করে মূল্যায়ন করবে জাতিসংঘ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার কার্যক্রম চলছে যাতে ফ্যাসিবাদী সরকার আর ফিরে না আসে। সম্প্রতি জিটিও মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নেপালে 6 মাসের মধ্যে নির্বাচন হবে, অথচ বাংলাদেশে নির্বাচনের জন্য 18 মাস কেন লাগবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, সংস্কারের জন্যই ভোটের দেরি হচ্ছে। দেশের অনেকেই নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, কেউ কেউ চাচ্ছে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, আবার অনেকে 50 বছরও থাকতে বলছে। সংস্কার, বিচার ও নির্বাচনের এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। Israel, there are also people who say stay 5 years, stay 10 years, stay 50 years. So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? They talk about the good governance. Okay. So we want to see corruption-free governance. Understood. So you stay on because we don't want to get into the chaos after election. That we have 3 tasks to perform. One is reform, another is a trial, the last one is election. All the roads where fascism creeps in, block them, so that they cannot come in. So that is our agenda. সকল শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। আজ ইসি ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ একথা জানান। এর আগে নিজামে ইসলামী পার্টির সাথে বৈঠক করেন তিনি। এনসিপির চাহিদা অনুযায়ী প্রতীক ইসির তফসিলে না থাকায় অন্য প্রতীক বরাদ্দ নেয়ার জন্য চিঠি দেওয়া হবে বলেও জানান ইসি সচিব। আক্তার হোসেন বলেন, 12টি দলের বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করবে ইসি। যথেষ্ট প্রমাণাদি জমা দিতে না পারায় 7টি দলের আবেদন মঞ্জুর হয়নি বলেও জানান তিনি। প্রত্যেকের ব্যাপারে তো আমি বললামই যে একটা এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণও ভোটমুখী এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এতে কোনো দল বাধা দিলে মানুষ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্মকে পুঁজি করে দেশে কোনো বিভাজন সৃষ্টি করতে দেয়া হবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি নাশকতার চেষ্টা করছে। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসী জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের বিরোধিতা করে তিনি বলেন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে, একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে এদেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দাবি করে রুহুল কবির রিজভী বলেন বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না। দুপুরে মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সফরে 3 রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে বৈষম্য করেছেন। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলাম সহ 3টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের 73% জামিন পেয়ে যাচ্ছে। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে 1 অক্টোবর থেকে 9 দিন সারা দেশে গণসংযোগ, 10 অক্টোবর সকল বিভাগীয় শহরে গণমিছিল ও 12 অক্টোবর ডিসিদের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে জামায়াত ও ইসলামী আন্দোলন। 5 দফা জনগণের দাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব, ওনারা আমাদেরকে বুঝাবেন, আলোচনার টেবিলে এটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়ে গেছে। সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউর করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। আমরা যে 5 দফা দাবি জানিয়েছি এটা এই সরকারের অঙ্গীকার ছিল। তো আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, তারা তাদের অঙ্গীকার পালন করুক, বাস্তবায়ন করুক, এটাই আমরা চাই। অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই আমরা আশঙ্কা করি। বিএনপি, জামায়াত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের ওপর ক্ষোভ জানায় ইসলামী আন্দোলন। তাদের অভিযোগ, জুলাই গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু ইস্যুতে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে, এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি। কার লাভ আর কার ক্ষতি, এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয়। সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করে, এটা তো ঠিক না। একই দাবিতে বিবৃতির মাধ্যমে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলন দমাতে 41 জেলার 438 স্পটে হত্যাকাণ্ড ও 50টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দিতে এসব তথ্য দেন প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ সময় প্রসিকিউশন জানায়, জুলাই গণ আন্দোলনের সময় শেখ হাসিনার সব মোবাইল কল রেকর্ড করেছিলেন এনটিএমসির তখনকার মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন 54তম ও শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জবানবন্দি দেওয়ার তৃতীয় ও শেষ দিনে তিনি জুলাই আন্দোলন নিয়ে বিদেশি গণমাধ্যম আল জাজিরা ও বিবিসিতে প্রচারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। সেসব প্রতিবেদনে পুলিশ কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করেছিল তা ফুটে ওঠে। এরপর তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। এই 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমনে। জুলাই আন্দোলন দমাতে সে সময় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তখন মোবাইল ফোনে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ফোন আলাপের এক্সক্লুসিভ রেকর্ড আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হাতে এসেছে, যা তার নিজস্ব গোয়েন্দা সংস্থাই রেকর্ড করেছিল। আর সেই সব কল রেকর্ড করতেন তারই আস্থাভাজন হিসেবে পরিচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির তখনকার মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছেন। আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন। এদিকে ট্রাইব্যুনাল 2 রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। 6 অক্টোবর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া কিছু অর্থ আগামী বছর ফেব্রুয়ারির আগেই ফেরত আনা সম্ভব বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরবর্তী সরকারও যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করলেও কিছু ব্যবসায়ী তা হতে দিচ্ছে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত 15 বছরে 28,54,000 কোটি টাকা পাচার হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এসব অর্থের বড় অংশ গেছে যুক্তরাজ্যে, যার মালিক শেখ হাসিনার পরিবারের সদস্যরা। গত মার্চে দায়িত্ব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছিলেন, পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হলেও 1 টাকাও আনা সম্ভব হয়নি। এখন অর্থ উপদেষ্টা বলছেন, নির্বাচনের আগে কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন এ প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইস্যুতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে অলরেডি। কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে বেশগুলো, কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে যত সময় লাগে। অর্থ উপদেষ্টা কথা বলেন জিনিসপত্রের দাম নিয়েও। বাজারে এখন সবজির দাম লাগামহীন, 80 টাকার নিচে মিলছে না
কোনো সবজি। এই কারসাজির জন্য অসাধু ব্যবসায়ীদের দুষছেন অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে, ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা আমি মন্তব্য করবো না। এটা সরকারি গুদামে মজুতের জন্য বিদেশ থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে চলছে মহা উৎসব। মহা অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। বিধি অনুযায়ী সকাল 11টায় নানা আনুষ্ঠানিকতায় দেবীর কুমারী রূপের পূজা করেন ভক্তরা। পূজা শেষে কুমারী দেবীকে দেখতে মণ্ডপে ঢল নামে হাজারো ভক্তের। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতিটি নারীর মধ্যেই বিরাজ করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। এই বিশ্বাস ধারণ করেই শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নারী শক্তির আধার দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে 5 থেকে 7 বছর বয়সী কুমারীকে দেবী দুর্গা প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। এবারে রাজধানীর রামকৃষ্ণ মিশনে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জিকে কুমারী রূপে পূজা করেছেন ভক্তরা। তার শাস্ত্রীয় নাম দেয়া হয় মালিনী। 16টি বিশেষ উপকরণে শুরু হয় এ পূজা। এরপর আরও 5টি বিশেষ উপকরণ অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু দিয়ে হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর শুরু হয় অঞ্জলি প্রদান। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একদিকে মহাষ্টমী, অন্যদিকে কুমারী পূজা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর মণ্ডপগুলো। আমরা চাই মা দুর্গা যেখানে হাসি খুশি আসছে, এরকম হাসি খুশি যাতে চলে যায়। দেবী দুর্গার কাছে আমরা চাইবো যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি। প্রার্থনা এটাই থাকবে সবাই যাতে সুস্থ থাকে। মার কাছে সবার মঙ্গল কামনা, সবার পরিবারের, নিজের, দেশের। শাস্ত্র মতে বানাসুর নামক অসুর বধ করতে মহাকালী কুমারী রূপ ধারণ করেন। এই রূপেই বানাসুরকে বধ করেন দেবী। এরপর থেকেই দুর্গাপূজায় কুমারী রূপে দেবীকে পূজা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাষ্টমীর এই পুণ্যতিথিতেই অসুর শক্তি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন শক্তি রূপেও দেবী দুর্গা। তাই তো দেবী কৃপালাভের আশায় মহাষ্টমী তিথিতে দেবীকে কুমারী রূপে পূজা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সারা দেশে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন তারা। এরই অংশ হিসেবে ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস শাহিনবাগের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা আয়োজক কমিটি, প্রধান পুরোহিত, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি মাঠ পর্যায়ে প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার। তিনি জানান, পূজা উপলক্ষে বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্ট মার্টিন, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় নৌবাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
হজযাত্রায় সরকার নির্ধারিত বিমান ভাড়া থেকে ৩০,০০০ টাকা কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। সংগঠনটির নেতারা বলেন, সৌদি এয়ারলাইন্স এবার $১১০০ ভাড়া দাবি করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থে $১০০ বাড়িয়েছে মন্ত্রণালয়। হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য এবার ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। এর মধ্যে বিশেষ হজ প্যাকেজ ৭,৫০,০০০, সাধারণ প্যাকেজে ৫,৫০,০০০ এবং সাশ্রয়ী প্যাকেজে ৫,১০,০০০ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। সংগঠনের নেতারা বলেন, সরকারি প্যাকেজে হাজিদের খাওয়া এবং কুরবানি খরচ ব্যক্তিগত পর্যায়ে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় এই দুটি খরচ ঘোষিত হজ প্যাকেজের মধ্যে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ ৩,৫০,০০০ টাকা দিয়ে নিবন্ধন করবেন। বাকি সমুদয় টাকা ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্ব এজেন্সির ব্যাংক হিসেবে বা এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করবেন। এবছর বিমান ভাড়া ১,৫৪,৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২,৯৯০ টাকা কম। তবে হজ এজেন্সি মালিকরা আরও ৩০,০০০ টাকা কমানোর দাবি জানিয়েছেন। অন্যান্য যে দুইটা এয়ারলাইন্স আছে, ফ্লাইনাস এবং সৌদি এয়ারলাইন্স, তারা কিন্তু আমাদেরকে $১১০০ প্রস্তাব দিয়েছিল। $১১০০ আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় প্রথম রাজি হয়েছিল। বাংলাদেশ বিমান যেহেতু আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, না গেলে আমাদের জন্য অসুবিধা, এই জন্য আমরা এই $১২০০ আমরা মেনেছি। আগামী ১২ই অক্টোবর পর্যন্ত নিবন্ধন চলবে জানিয়ে তারা বলেন, এবার বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন সম্ভাব্য হজযাত্রী হজ পালন করবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুদ্ধ শেষ করার পরিকল্পনায় রাজি হয়েছে ইসরায়েল। হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলেও আশাবাদ জানান ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান তারা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবে হামাস। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের মাঝেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। দেশটিতে ইসরায়েলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের পরিকল্পনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম ও ইউরোপের বিভিন্ন দেশের সম্পৃক্ততা রয়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রস্তাবিত ২০ দফা অত্যন্ত ন্যায্য আর এ শান্তি চুক্তিতে ইসরায়েল রাজি। শান্তি প্রতিষ্ঠার জন্য আজ এক ঐতিহাসিক দিন। এই যুদ্ধ কেউ চায় না। ফিলিস্তিনিরা হামাসের সাথে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা শান্তিতে বসবাস করতে চান। এই শান্তি চুক্তির পরিকল্পনা তদারকি করবে একটি বোর্ড অব পিস, যা শান্তি বোর্ড, আর তার নেতৃত্ব আমিই দেব। ট্রাম্প জানান, শান্তি চুক্তি কার্যকরে ৭২ ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, ধ্বংস করতে হবে সব অস্ত্র, আর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবেন তাদের ক্ষমা করা হবে। শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে গাজা, তবে নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ঐকমত্য হলে গাজায় হামাসের আর কোনো ভূমিকা থাকবে না। এই ন্যায্য প্রস্তাব অবিলম্বে মেনে নিয়ে এখন হামাসের উপর নির্ভর করছে বলেও সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। এ সময় কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
Your plan provides a practical and realistic path forward. পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে সাময়িকীকরণ মুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা। ওই কমিটি সফল হলে স্থায়ীভাবে যুদ্ধ থামাবে ইসরায়েল। তবে হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা প্রথমে মেনে নেওয়ার পর উল্টো পথে হাঁটে, তাহলে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এই প্রক্রিয়া শেষ করবে বলেও হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি সহজ উপায়ও হতে পারে, কঠিন উপায়ও হতে পারে, যে কোনো উপায়ে কাজটি শেষ করা হবে। এদিকে আলোচনার মাঝেই গাজায় রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্পের এই উদ্যোগ কি সত্যি নিপীড়িত মানুষের জীবনে শান্তি বয়ে আনবে, নাকি এটা দখলদারদের নতুন কোনো কৌশল? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার। আজ এক বিবৃতিতে ট্রাম্পকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, শান্তির পথ খুঁজে বের করতে ট্রাম্পের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। শেষ হলো আন্তর্জাতিক সংস্থা ফিডাফের আয়োজনে কোরিয়া ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল 2025। দক্ষিণ কোরিয়ার চেনান শহরে আয়োজিত বিশ্বের 25টি দেশের 1000 নৃত্যশিল্পীর অংশগ্রহণে 7 দিনব্যাপী চলে এই আয়োজন। এ সময় সব দেশের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন কোরিয়ার মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিডাফের ডিরেক্টর ও ATN-MCL এর সিইও সাজিদুর রহমান মুনিম, ভাইস সেক্রেটারি জেনারেল ইমিল ডোমিট্রোভ, co-chairman Gurhan, chairman of Asia Mohammad Nur Rusli, chairman of Oceania Vince Royes, chairman of Europe Katali Ongse, chairman of America Regis Basting। এছাড়াও অবজারভার হিসেবে ছিলেন ATN এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী রোকসানা আক্তার রিনি। প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ জিতেছে স্লোভাকিয়া ও চিলি, সিলভার প্রাইজ রাশিয়া এবং কাজাখস্তান, ব্রোঞ্জ প্রাইজ পেয়েছে মালয়েশিয়া, পোল্যান্ড এবং ফ্রান্স পলিনেশিয়া। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসা 15টি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। আজ উচ্চ আদালত এই নির্দেশনা দিয়েছে। ফলে বিসিবি নির্বাচনে এই 15টি ক্লাব আর অংশ নিতে পারবে না। কাউন্সিলরদের কাউন্সিলরশিপ থাকছে না এবং সেখানে ইফতেখার রহমান মিঠু, বুরহান হোসেন পাপ্পু, মঞ্জুরুল আলম সহ তামিম ইকবাল পন্থীদের অন্তত 3-4 জন পরিচালকের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাচ্ছে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালে উঠতে পারেনি টাইগাররা। ভালো পারফর্ম করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ফেসবুক পোস্টে তিনি বলেন, এশিয়া কাপে দল হিসেবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তা অর্জন করা সম্ভব হয়নি। দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। দীর্ঘ পোস্টে লিটন সমর্থকদের অকুণ্ঠ প্রশংসা করেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সড়ক অবরোধে অচল খাগড়াছড়ি, সহিংসতার ঘটনা তদন্তে কমিটি গঠন। দেশ অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা পাহাড় অশান্ত করছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন গুতেরেজের। শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই গণবিজ্ঞপ্তি, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেবে কমিশন। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, জনগণ ভোটমুখী, দাবি বিএনপির। পিআর পদ্ধতি সহ 5 দাবিতে কাল থেকে নতুন কর্মসূচি জামাত সহ 3 দলের।
এবং কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দিচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারির আগেই দেশে ফেরত আনার আশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।